শুরুতেই সংবাদ শিরোনাম। নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় এখন পর্যন্ত আদালতে 23টি মামলা বিচারাধীন, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনদের। আশুলিয়ায় থামছে না পোশাক শ্রমিক অসন্তোষ, আবারও বন্ধ বেশিরভাগ শিল্প কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। এবং এক রোগীর মৃত্যু নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে স্বজনদের তাণ্ডব, কমপ্লিট শাটডাউন ঘোষণা চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের, দোষীদের গ্রেফতারের দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহতের ঘটনায় এখন পর্যন্ত আদালতে 23টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি নিহতের স্বজনদের। এদিকে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী ও পুলিশের গুলিতে শুধুমাত্র নরসিংদীতেই শিক্ষার্থী তাহমিদ সহ কমপক্ষে 30 জন নিহত হয়েছে। আর এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 29টিরও বেশি মামলা করা হয়েছিল। পরে কয়েকটি মামলা প্রত্যাহারের কথা জানিয়েছেন নিহতের স্বজনরা। আমার স্বামীর নাম হয়েছে আরমান মোল্লা নাহিদ। পরে এলে ছাত্রগুলোকে মিছিল গেছে, পরে ফুলনপুর মারতে যায় সামনে এলে গুলডি খাইয়া গুলডি খাইয়া নই মারা যায়। দুপুরে খাওয়া দাওয়া করে পাঁচজনা বাজারে গেছে, যাওয়ার পর ওই বিজেপি পিছনটা গুলি করছে, সরাসরি গুলি লাগছে। গোল চত্বরের এখানে যাওয়ার পর ওই বিজেপি গুলি করছে, গুলি করার পরে ওনার পিঠের সেটেতে গুলি গিয়া ব্যাটারি দিক দিয়ে বাইরে এসে। আইনজীবীরা বলছেন কয়েকটি মামলা প্রত্যাহার করা হয়েছে, তারপরও এসব মামলা তদন্ত করার দাবি তাদের। আমিও শুনেছি যে সকালে মামলা বিকেলে প্রত্যাহার, আসলে এটা কিভাবে করা হয় আমি জানি না, কারণ ক্রিমিনাল কেসে যদি একবার দাখিল করা হয়ে যায় হত্যামোকদ্দমা প্রত্যাহারের সুযোগ আছে বলে আমি জানি না। বর্তমানে 23 মামলা বিচারাধীন থাকলেও সহিংসতা ও দুর্বৃত্তের হামলার ঘটনায় আরও কিছু মামলা আদালতে দায়েরের জন্য প্রক্রিয়াধীন আছে বলে জানালেন এই কর্মকর্তা। এই 3 থানায় সর্বমোট 25 থেকে 26টার মতো মামলা চলমান প্রক্রিয়ায় আছে। নেতৃবৃন্দ এই মামলার আসামি শ্রেণীভুক্ত আছেন। এই মামলাগুলি তদন্ত প্রক্রিয়ায় আছে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের বিষয় করা মামলায় বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তারা। যে কোনো প্রকার দুর্নীতির প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং জনগণের নিরাপত্তা বোধ প্রতিষ্ঠাকারীতে পুলিশের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নিয়মিত কার্যক্রমের কোনো বিকল্প নাই। নরসিংদীতে 1 জুলাই থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানা ও আদালতে এসব মামলা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। খুলনায় নিখোঁজের 6 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কদ্রুল হাসানকে উদ্ধার করেছে স্থানীয়রা। ভোরে লবণচড়া দারোগার লেনের সুলতানি আহমেদ জামে মসজিদের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে তিনি কোথায় ছিলেন তা এখনো জানা যায়নি। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। 5 সেপ্টেম্বর বন্যার্তদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন কদ্রুল। সেদিন রাত 11টার দিকে সবশেষ স্ত্রী সাইদা খাতুনের সাথে কথা হয় কদ্রুলের। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। নিখোঁজ কদ্রুল হাসানের স্ত্রী স্বামীর সন্ধানে 7 সেপ্টেম্বর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কদ্রুলের সাথে কথা না বলা পর্যন্ত বক্তব্য দিতে রাজি হননি। তবে পুলিশ ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন জানান তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আজান দেওয়ার পরে লোকজন মুসল্লিরা ওনাকে ধরে মসজিদে উঠানোর পরে ওর মাথায় পানি দেওয়া হয়, মুখে পানি দিয়ে যখন জ্ঞান ফিরে আসতেছে না তখন আমরা তাড়াতাড়ি থানার ডিউটি অফিসারে ফোন দিই। ইমাম সাহেবকে বললাম আপনি কাইন্ডলি দেখেন তোমার পকেটটা চেক করে কোনো মানি ব্যাগ বা কোনো মোবাইল টোবাইল কিছু পাওয়া যায় কিনা। তখন ওনার মানি ব্যাগটা পেলো। মানি ব্যাগ পেলে মানি ব্যাগের ভিতরে আমি মানি ব্যাগ চেক করে দেখি যে ওনার ন্যাশনাল আইডি কার্ডটা পেলাম। পেয়ে তখন দেখি ওনার নাম হলো কদ্রুল হাসান। এজেন্সিতে আনার পরে পরবর্তীতে এই যে প্রাথমিক ট্রিটমেন্টে নিয়ে আসলাম। খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন বিষয়টি রহস্যজনক। প্রশাসনকে অপরাধীকে খুঁজে বের করার দাবিও জানান তিনি। আজকের এই দিনে দাঁড়িয়ে আমার আর কোনো ভাই যাতে এই ধরনের কোনো ধরনের কার্যক্রম তার বিপক্ষে না ঘটে
এবং আমরা এটার যুক্তিযুক্ত সমাধান চাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান কদ্রুল এখনো অচেতন, তবে শঙ্কামুক্ত। বিভিন্ন পরীক্ষার পর জানা যাবে কি হয়েছিল। এখন হচ্ছে আনকনসিয়াসনেস আছে, অজ্ঞান জ্ঞান নেই এখনো। এখন তেমন কোনো বড় সমস্যা এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো আঘাতের চিহ্ন এমন কিছু নেই। এখন বাকিটা হচ্ছে পরীক্ষা করে বাকিটা বোঝা যাবে যে কি অবস্থা আছে। শিগগির কদ্রুলের নিখোঁজ হওয়ার ঘটনা বেরিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সমন্বয়ক সহ স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ শিল্প কারখানা। এর আগে সকালে অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে যায়, পরে তারা বিভিন্ন দাবি তুলে কর্মবিরতি শুরু করে। এ কারণে নিরাপত্তার জন্য বেশিরভাগ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে একদল শ্রমিক অবরোধ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকা। এ সময় কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানজট হয়েছে। সকাল থেকে দীর্ঘ যানজটে আটকে দুর্ভোগ পোহান যাত্রীরা। জানা যায় ভোরে কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে যানজট। অবশেষে মহাসড়কের কচারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে 26 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। কচারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, ভোরে দাউদকান্দি অংশের শহীদনগর এলাকায় কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। কক্সবাজার সদর হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা। এতে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে রোগী ও স্বজনরা। জানা গেছে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে ঘিরে মারধরের শিকার হন এক চিকিৎসক। এই ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে এই শাটডাউন ঘোষণা করা হয়। চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নেওয়া অবস্থায় মারা যান শহরের 6 নং এলাকার আজিজ। কিন্তু ভুল চিকিৎসায় মৃত্যুর দাবি তুলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী সজীবকে লাঞ্ছিত করা হয়। এমনকি হাসপাতালের কক্ষে তাকে আটকে রেখে বিক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করেন। পরে হাসপাতালের সব চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে আন্দোলনে নামেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। সন্ত্রাসী হামলা হয়েছে ডাক্তারদের উপর, 24 ঘন্টার ভিতরে তাদেরকে দৌড়ে আইনের আওতায় শাস্তির দাবি জানাচ্ছি। বিচার করতে হবে এবং আমাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিতে হবে। এদিকে রাত থেকে জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথোলজি সহ সকল বিভাগে চিকিৎসা সেবা বন্ধ। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। হাজার হাজার সিজের রোগী এরপরে রেখে এটা হনা হালিয়ে রতি হনে সাহেব মানে কিছু নাই, তাহলে আরা ফাইল খুঁজলে ফাইল নদের সেটা বাইরে যদি আরা প্রাথমিক চিকিৎসা করতে গড়ে গেলে আরা বাইরে বাইরে দিয়ে বাইরে তো নদের আরারে ভর্তি হওয়ার পরে পরীক্ষা যেটা দিতে বলছে ওটা দিয়েছি, দিয়ে আমি রিপোর্টটা দিয়েছি। তখন আমাকে রিপোর্টও দিচ্ছে না, রুগীও সেবাও পাচ্ছে না। অনেক সেবা বলতে অনেক ডাক্তার বলতে অবহেলা খাইলে অনেক ডাক্তার নাই, খাইলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, স্টাফদের নিরাপত্তা ও কাজ করার পরিবেশ সৃষ্টি হলেই পুরোদমে চালু হবে সব বিভাগের কার্যক্রম। নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করার পরে আমরা যদি দেখা যায় ডাক্তাররা এবং নার্স এবং যারা এখানে যারা মানে আমাদের স্টাফে আছেন তাদের কাজ করার যে পরিবেশ, নিরাপদ একটা পরিবেশ পায়, তাহলে তারা পূর্ণদমে আবার কাজ শুরু করবে। চিকিৎসক মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে, অন্যদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। ময়মনসিংহের ভালুকায় শিল্পাঞ্চল গড়ে ওঠায় অস্বাভাবিক হারে বেড়েছে জমির দাম। তাই বিগত সরকারের সময় বেশ কিছু রাজনৈতিক নেতা দখল করেছিল স্থানীয় সাধারণ মানুষের জমি। ক্ষমতার দাপট, হামলা মামলার হুমকি দিয়ে এসব জমি দখল করে তারা। অবশেষে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর প্রকৃত জমির মালিকরা এখন নেমেছেন হারানো জমি পুনরুদ্ধারে। স্থানীয় প্রশাসন বলছে দুপক্ষের শুনানির পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে দখল করা জমি। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। 2010 সালে শিল্পাঞ্চল ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের জামির দিয়ায় 10.5 একর জমি দখলের অভিযোগ উঠেছিল জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল ও এল স্কয়ার কোম্পানির বিরুদ্ধে। এই জমি ছাড়াও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আশেপাশের জমিও দখল করে তারা। এসব জমি হারিয়ে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাদের। অবশেষে রাজনৈতিক পট পরিবর্তনে এখন জমি ফিরে পেতে ও দখলদারদের বিচারের দাবি প্রকৃত মালিকদের।
মোস্তফা কামাল গং সে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী ব্যক্তি, আবার এল স্কোয়ার কোম্পানি সেও অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। সে তারা দুজন যুগসূত্রে এই সম্পত্তিটা তারা তাদের দখলে নিয়ে নেয়। যখন আমাদের সরকার ক্ষমতা চাইছে তখন এই যে জমিটা মোস্তফা হচ্ছে বড় নেতা, ক্ষমতা দেয় এই জমিটা আমাদেরকে কিনে নিয়ে গেছে, যার কারণে আমরা কখনো এখানে আসতে পারতাম না। এখানে আমাদেরকে আসলে অনেক হুমকি ধুমকি দিত, এই থাকতে পারবো না, এলাকায় থাকতে পারবো না, দেশে থাকতে পারবো না, এরকম হুমকি ধুমকি দিত। আমরা যখন বাধা দিবার তখন আমাদেরকে আমরা দেয় আমার 3 বার জেল খাটাইছে। আমরা এই দেশের মানুষের কাছে, এই দেশের সরকারের কাছে আমরা আমাদের সম্পদের সঠিক বিচার চাই। আমরা যদি কাগজ আমাদের থাকে, আমরা জমি চাই, আমরা কাগজ না থাকলে আমরা তিল পরিমাণ সম্পত্তি কিন্তু আমরা চাই না। তবে অভিযুক্ত মোস্তফা কামালের দাবি তিনি টাকা দিয়ে এসব জমি কিনেছেন। এ নিয়ে মামলা হলেও রায় আসে তার পক্ষে। এখানে অ্যাক্সিডেন্টে আমাদের পক্ষে রায় দিচ্ছে, তারপরে তারা এডিসি রেভিনিউ যায়, ময়মনসিংহ এডিসি রেভিনিউ যায়, আপিল করছে, আপিলেও আমরা রায় পাইছি। পরে ওখান থেকে তারা বিভাগীয় কমিশনে আপিল করছে, ওইখানেও আমরা রায় পাইছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দুপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির মাধ্যমে জমি সমস্যা সমাধান করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে শুনানির জন্য আমরা একটা নোটিশ দিয়েছি। শুনানির মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে অভিযোগের সত্যতা কোথায়, বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা আদৌ দখলের সাথে জড়িত কিনা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল বন্ধে ভূমি আইনের কার্যকরী প্রয়োগ দেখতে চান ময়মনসিংহবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমার সাথে শুরু হয়েছে ভাঙন। তবে এবছর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে বিলীন হচ্ছে নদীপাড়ের 200-র বেশি বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। হুমকির মুখে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে জরুরি কাজ শুরু হয়েছে, আর পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এবছর পদ্মার ভাঙনে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হওয়ার পথে ফসলি জমি। এতে চরের খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। এরই মধ্যে বসতভিটা ছেড়ে চলে গেছে অনেকে। স্থানীয়রা বলছে, দ্রুত পদ্মার তীরে বাঁধ দিলে রক্ষা পাবে কয়েকশো বাড়ি, ঘর ও ফসলি জমি। কিছু নামেছে, কিছু আছে, এখনো যদি সরকার বাঁধটা দেয় নারায়ণপুরের, এখনো বহুত কিছু বাঁচবে। চেয়ারম্যানও কইছে হবে, মেম্বারও কইছে হবে, এবার বস্তা পড়বে, কই কি কিচ্ছু হয় না। বাঁধটা বাঁধতে চাই যেন আরো জনগণ সুখী থাকি, জনগণ ভালো থাকি, আর আমরা আর কিছু চাই না। অনেক গ্রাম, বসতি জমি, ফসলি জমি সব শেষ হয়ে গেছে। আমরা স্থায়ী বাঁধ চাচ্ছি, একটা সরকারের কাছে আবেদন আমাদের জন্য স্থায়ী একটা বাঁধের জন্য। ভাঙন ঠেকাতে প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে নারায়ণপুরের চেয়ারম্যান সহ এলাকাবাসী যোগাযোগ করলেও সমাধান মেলেনি। তাই ইউনিয়নটি পদ্মায় বিলীন হওয়ার শঙ্কা এই জনপ্রতিনিধির। পরিধান পর একটাই যেটা রাস্তা, সেটা হলো যে আমাদের যেটুকু ভাঙছে আমাদের যেটুকু আছে এই জায়গাটুকু যদি আমাদের স্থায়ী বাঁধ সরকার করে দিত, তাহলে আমাদের আর ওই সমস্যাটা আর হতো না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে ভাঙন কবলিত এলাকায়, আর স্থায়ী বাঁধের তৈরির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রকল্প অলরেডি একটা আমরা ইয়েতে দিচ্ছি, আমরা বোর্ডে প্রেরণ করছি, বোর্ড থেকে আপনার সেই প্রকল্পটা মিনিস্ট্রিতে যাবে ইনশাল্লাহ। তো এই প্রকল্প যদি অনুমোদিত হয় তাহলে আমরা সেই সব জায়গায় স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন সহ যাবতীয় স্থাপনা নির্মাণ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলো যেন সিকিউর থাকে, এগুলো যেন আবার ভেঙে না যায়, সেইগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতায় ভাঙন এবং বন্যা সহ সার্বিক বিষয়গুলো আসলে আমরা মাথায় রেখে কাজ করছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। সৌন্দর্য বর্ধনের নামে রমনা কালীবাড়ির গম্বুজ ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের রাধাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে রাজনীতি করছে, কিন্তু হিন্দুদের কোনো সমস্যার সমাধান করেনি। কিন্তু বিএনপি সংখ্যালঘু সংখ্যাগুরু রাজনীতি করে না। বিএনপি ক্ষমতায় আসলে মডেল মন্দির করার ঘোষণাও দেন বিএনপির এই নেতা। বাগেরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হামলায় 3 সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একদল দুর্বৃত্ত পুলিশের উপস্থিতিতে বাগেরহাটের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ 3 সাংবাদিককে বেধড়ক মারপিট করে এবং ক্যামেরা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরে একটি ঘরে জিম্মি করে রাখে। সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। সাভারের আশুলিয়ায় 2 সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় জিরানি ওয়াবদা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত রমজান আলী ও HM সৌরভ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি ওয়াবদার এলাকায় মহাসড়কের রাতে অবৈধভাবে গাড়ি পার্কিং বাবদ চাঁদা তোলে একদল সন্ত্রাসী। এমন সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে 15 থেকে 20 জন স্থানীয় সন্ত্রাসী রমজান আলীর ওপর হামলা করে। খবর পেয়ে সৌরভ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই তার ওপর হামলা চালানো হয়। এ সময় আরও 2 জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গাইবান্ধায় ভুয়া পরিচয়ে NSI এ চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার সময় জামিরুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে বাংলাবাজার এলাকায় ঘটনা ঘটে। জানা যায়, রাজশাহীর বাঘা থানার জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে DSP বা NSI কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করত। গাইবান্ধায় শিক্ষিত বেকার যুবকদের NSI এ চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। দুপুরে শিক্ষার্থী ও ভুক্তভোগীরা কৌশলে গাইবান্ধায় ডেকে নিয়ে তাকে আটক করে। এ বিষয়ে সদর থানার তদন্ত অফিসার সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমদানি রপ্তানি কার্যক্রমকে গতিশীল করতে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ ভারতের ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। মঙ্গলবার বিকেলে হিলি সীমান্তের 285 নং মেইন পিলারের 11 নং সাব পিলার সংলগ্ন বিজিবি চেকপোস্টের কাছে বাংলাদেশ অংশে এই বৈঠক হয়। বৈঠকে বাংলা হিলি কাস্টম C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডলের নেতৃত্বে 7 সদস্যের দল এবং ভারতের পক্ষে এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আলাউদ্দিন মণ্ডল ও সাধারণ সম্পাদক ধীরাজ জয়েটের নেতৃত্বে 11 সদস্য অংশ নেয়। দীর্ঘদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি সজনে ডাঁটা পাইকারিতে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। সকালে হিলি স্থলবন্দরের সজনে ডাঁটা আমদানিকারক নূর ইসলাম জানান, প্রতি মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি হচ্ছে $150 আর প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে 20 টাকা। দেশীয় সজনে এখনো বাজারে না আসায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বাজারে সজনের ব্যাপক চাহিদা রয়েছে। সেই বাড়তি চাহিদা ও দামের কথা মাথায় রেখে ভারত থেকে সজনে আমদানি করা হচ্ছে। হিলি স্থলবন্দর দিয়ে গেল কয়েকদিনে 90 মেট্রিক টনের মতো সজনে ডাঁটা আমদানি হয়েছে। বেহাল দশা মাগুরা শহরের 4 লেন সড়কের। ছোট বড় খানাখন্দে ভরে গেছে সড়কের বিভিন্ন অংশ। ঝুঁকিতে চলাচল করছে যানবাহন। এদিকে 6 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি শহরের নবগঙ্গা সেতু এলাকার 4 লেন সড়ক নির্মাণের কাজ। সেতু এলাকায় লেগে থাকে যানজট। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রকল্পের বিভিন্ন অনিয়ম ও কাজে গাফিলতির কারণে এই দুরবস্থা। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মাগুরা জেলার উপর দিয়ে ঢাকা রুটে চলাচল করে খুলনা বিভাগের 10 জেলার যানবাহন। 2017 সালে সড়ক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাস্তা প্রশস্তকরণের কাজ হাতে নেয় সড়ক বিভাগ। 2022 সালের মধ্যে 102 কোটি 7 লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হয়। তবে 6 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি শহরের নবগঙ্গা সেতু এলাকার 4 লেন সড়কের নির্মাণ কাজ। ফলে অধিকাংশ সময় যানজট লেগেই থাকে সেতু এলাকায়। আর 4 লেনের সুফল থেকে বঞ্চিত পথচারী ও যানবাহন চালকরা। এদিকে শহরতলি জেলা মসজিদ থেকে পুলিশ লাইন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ডেবে গেছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সহ নানা অনিয়মের কারণে এমন বেহাল দশা হয়েছে সড়কের। মাগুরা জিনেদা মহাসড়ক বিশ্ব রোড এই উঁচু নিচু হয়ে যাওয়ার কারণে আমাদের খুব ভোগান্তি। প্রতিনিয়ত ধরেন আমাদের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। অপরিচিত লোক এখানে আসে, তারা আসলে এটাকে অ্যাডজাস্ট করতে না পেরে তারা আচমকা এসে পড়ে যায়। আমাদের গাড়ি উল্টে পাল্টে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে আমাদের খুব ভোগান্তি হচ্ছে। ত্রুটিপূর্ণ যে সামগ্রী ওগুলো দিয়ে তৈরি হয়, এই কারণেই বারবার এই রোডটা তৈরি করার পরেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই এটা সমস্যা হইলে চলাফেরার সুবিধা হবে এবং যে ভারী যান যেগুলো চলাফেরা করে ওইগুলোও সুবিধা সুন্দরভাবে চলতে পারবে। সড়ক বিভাগ বলছে, যানবাহনের অতিরিক্ত মালামাল বহনের কারণে সড়কের এই অবস্থা। তবে শিগগির সড়কগুলো মেরামত করা হবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এই মাগুরা শহরের উপর দিয়ে ঢাকা শহর রাজধানী শহরে অনেক জায়গায় যাতায়াত করে থাকে। এই অতিরিক্ত ভারবাহী গাড়িগুলো এই জায়গা দিয়ে যাতায়াত করার কারণে
এই সড়কটি অনেক জায়গায় উঁচু নিচু হয়ে গেছে। আমরা বিষয়টি অবগত আছি এবং আমরা আমাদের যে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সেখানে বিষয়টিকে অন্তর্ভুক্ত রেখেছি এবং আমাদের রুটিন মেরামত কার্যক্রম চলমান আছে। সড়কের স্থায়িত্ব বাড়াতে নিয়মিত সংস্কারের পাশাপাশি যানবাহন চলাচল নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।